ধরুন আপনি এবং আপনার প্রেমিকা একদিন একসাথে ময়দানে ঘুরতে গেছেন, আর 5টা সাধারণ দিনের মতোই আপনারা ঘুরছেন, প্রেম করছেন কিংবা ছবি তুলছেন। ঠিক এমন সময় দেখলেন একজন প্রায় 25-26 বছর বয়সী ছেলে আপনাদের দিকে এগিয়ে আসছে। ছেলেটির পরনে সাদা ধুতি, গায়ে পাঞ্জাবি আর পায়ে পাংশু। ছেলেটিকে দেখেই বোঝা যাচ্ছে সে খুব বিচলিত অবস্থায় আপনাদের দিকে এগিয়ে আসছে। এবার আপনারাও ছেলেটাকে দেখে ভাবছেন কি জানি কি হয়ে গেল। আর ঠিক এমন সময় ছেলেটি আপনাদের কাছে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, এটা কোন সাল চলছে? আপনি তখন ছেলেটিকে উত্তর দিলেন, কেন, এটা 2026 চলছে। আর এই কথাটা শোনা মাত্রই আপনি দেখলেন ছেলেটির হাবভাব রীতিমতো চেঞ্জ হয়ে গেছে। বিচলিত মুখটা এবার যেন ফ্যাকাশে হয়ে গেছে। আপনার কথাটা শোনার সাথে সাথে ছেলেটি ধপ করে মাটিতে বসে পড়ল এবং আপনার দিকে তাকিয়ে বলল, এটা কি করে সম্ভব? এই তো কাল রাতেই 1960 চলছিল, তাহলে আজ কিভাবে 2026 হয়ে গেল? এবার এই কথা শুনে স্বাভাবিকভাবেই আপনি ভাবছেন ছেলেটি নির্ঘাত পাগল, নয়তো ওর মাথা খারাপ হয়ে গেছে। আর ঠিক তখনই ছেলেটি আপনার হাতে ধরিয়ে দেয় একটা আইডি কার্ড। আর আপনিও আইডি কার্ডটা হাতে নিয়ে দেখলেন আইডি কার্ড অনুযায়ী ছেলেটির জন্ম 1945 সালে। মানে এখন এই ছেলেটির বয়স হওয়া উচিত 81 বছর। কিন্তু আপনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার বয়স আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন 25-26 বছরের একদিনও বেশি হবে না। এটা কিভাবে সম্ভব? নমস্কার, আমি অপূর্ব। আমি জানি আপনি কি ভাবছেন। আপনি ভাবছেন আবার একটা টাইম ট্রাভেলের ভিডিও, কিভাবে টাইম ট্রাভেল করা যায়, টাইম ট্রাভেল কি আদৌ সম্ভব নাকি শুধুই থিওরি, এইসব নিয়ে আলোচনা করব। কিন্তু না, আমি আজকের ভিডিওতে এসব নিয়ে কথা বলবো না, বরং ময়দানের যে ঘটনাটা আপনাকে ইমাজিন করতে বললাম, আমি আজকে আপনাদের হুবহু এরকমই একটা সত্যি ঘটনার কথা বলবো। তফাৎ শুধু এটুকুই, ঘটনাটা কলকাতা কিংবা ময়দানে ঘটেনি। ঘটনাটা ঘটেছিল ইউক্রেনের ক্রিভ শহরে, এবং আজ থেকে ঠিক 20 বছর আগে। আর এই পুরো ঘটনাটা শোনার পর আপনি ডিসাইড করবেন টাইম ট্রাভেল আদৌ কি সম্ভব নাকি শুধুই থিওরি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, সার্জিও টাইম ট্রাভেল। সালটা 2006। ইউক্রেনের ক্রিভ শহরে এপ্রিল মাসের একটা সুন্দর সকাল। সময়টা তখন সকাল 10টা। প্রত্যেক দিনের মতোই সকালে যে যার মতো নিজের কাজে বেরিয়েছে। কেউ ফুটপাত ধরে কফি খেতে খেতে হাঁটছে, আবার কেউ বসে খবর পড়ছে। ঠিক এমন সময় কয়েকজন লোক হঠাৎ করে লক্ষ্য করে শহরের একদম মেইন রাস্তা ধরে এক 25-26 বছর বয়সী যুবক একদম হন্যে হয়ে হেঁটে আসছে। তার পরনে সেই 90 দশকের জামা কাপড় আর গলায় একটা ক্যামেরা। রাস্তা দিয়ে চলাফেরা করা প্রত্যেকটা মানুষকে সে পাগলের মতো শুধু একটাই কথা জিজ্ঞেস করছে, এটা কোন সাল? এবং যেমনটা একটু আগেও বললাম, স্বাভাবিকভাবেই ছেলেটিকে সবাই পাগল ভেবে এড়িয়ে যায়, কিন্তু ছেলেটির জিজ্ঞাসা যেন কিছুতেই থামছিল না। কেউ কেউ উত্তর দিলেও ছেলেটি যেন কিছুতেই সেই উত্তর বিশ্বাস করতে চাইছিল না। এবং এইভাবে জিজ্ঞেস করতে করতে ছেলেটি গিয়ে পৌঁছায় পুলিশের কাছে, এবং পুলিশের কাছে গিয়ে সে সরাসরি পুলিশকেই জিজ্ঞেস করে, এটা কোন সাল? এবার পুলিশও জবাব দেয়, এটা 2006। আর এইবার পুলিশের মুখে এই কথাটা শুনে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যায় ছেলেটা। যেন 2006 শুনে তার নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সেই সমস্ত কিছু মুহূর্তের মধ্যে গুলিয়ে গেল। ছেলেটার এই অদ্ভুত আচরণ দেখে পুলিশ ওকে জিজ্ঞেস করে, তোমার নাম কি বলো? উত্তরে ছেলেটি জানায় ওর নাম সার্জিও পোনোমারেনকো। পুলিশ আবার জিজ্ঞেস করে, তোমার মতে এখন কোন সাল চলছে? এবং সার্জিও বলে 1985 সালের 10ই এপ্রিল। এবার এই কথা শুনে পুলিশও প্রথমে বিষয়টাকে পাগলের প্রলাপ ভেবেই উড়িয়ে দিতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সার্জিও তার পকেট থেকে বের করে আনে একটা আইডেন্টিটি কার্ড। আর সেই আইডেন্টিটি কার্ডটা দেখে পুলিশও রীতিমতো চমকে যায়, কারণ যে দেশের আইডেন্টিটি কার্ডটা সার্জিও পুলিশের হাতে দিয়েছিল বর্তমানে সেই দেশটির কোনো অস্তিত্বই নেই, কারণ কার্ডটা ছিল সোভিয়েত ইউনিয়নের। আর সোভিয়েত ইউনিয়ন 2006 সালের 15 বছর আগেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তবে শুধু এটুকুই না, আসল চমকটা ছিল এর থেকেও বড়। কার্ডে লেখা ছিল ছেলেটির জন্ম তারিখ 16ই মার্চ 1932। মানে এই কার্ড যদি সত্যি হয় তাহলে সার্জিওর বয়স হওয়া উচিত এখন 74 বছর। কিন্তু পুলিশের সামনে তখন দাঁড়িয়ে আছে
24-25 বছর বয়সী এক তরতাজা যুবক। এটা কি করে সম্ভব? এইবার আর বিষয়টা মোটেই সাধারণ রইল না পুলিশের কাছে। তাই সাথে সাথে সার্জিওকে নিয়ে যাওয়া হলো ক্রিফ পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে শুরু হলো জিজ্ঞাসাবাদ। পুলিশ সার্জিওকে জিজ্ঞেস করে, তুমি এই শহরে কোথা থেকে এলে? সার্জিও জানায় সে এই ক্রিফ শহরেরই বাসিন্দা। 1955 সাল থেকে সে তার ফিয়ান্সে ভ্যালেন্টিনার সাথে এখানেই থাকে। কিন্তু হঠাৎ করে সে কিভাবে 1958 সাল থেকে 2006 সালে চলে এসছে সেটা সে বলতে পারবে না। এবার পুলিশ স্বাভাবিকভাবেই আরো বিস্তারিতভাবে জানতে চায় সে কোথায় ছিল, কি করছিল, কি হয়েছিল, সমস্ত কিছু। এবং সার্জিও এক এক করে নিজের ব্যাপারে বলতে শুরু করে। সে জানায় সে পেশায় একজন ফটোগ্রাফার। রাস্তাঘাট, আর্কিটেকচার, ল্যান্ডস্কেপ এসবের ছবি তুলতে সে ভালোবাসে। তো সেদিন দুপুরে হঠাৎ করেই তার বাড়ির বাইরে আকাশে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। জিনিসটা খুবই ইউনিক। এর আগে সার্জিও এরকম কিছু কোনোদিন দেখেনি। তাই কৌতূহলবশত নিজের ক্যামেরাটা নিয়ে কয়েকটা ছবি তুলতে বের হয়। আর তারপর তার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পরেই দেখে সে 2006 সালের ক্রিফ শহরে দাঁড়িয়ে আছে। চারিদিকে তখন নতুন বিল্ডিং, নতুন রাস্তাঘাট, নতুন গাড়ি। আর এজন্যই সে হঠাৎ করে ঘাবড়ে গিয়ে বারবার মানুষকে জিজ্ঞেস করছিল এটা কোন সাল। পুলিশ এই গোটা গল্পটা শুনে রীতিমতো হেসে ওঠে। কিন্তু হাসলেও একটা বিষয় যেটা কিছুতেই উড়িয়ে দেওয়া যায় না, সেটা হচ্ছে ওই ফ্লাইং অবজেক্টটার কথা। কারণ 1955 থেকে 1960 সালের মধ্যে ইউক্রেনের বহু মানুষ আকাশে ঠিক এরকমই একটা অদ্ভুত কিছু উঠতে দেখেছিল এবং সেটার লিখিত রিপোর্টও আছে। সেই সময় সোভিয়েত সরকার সেগুলোকে নিজেদের এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফট বলে চালিয়ে দিয়েছিল। কিন্তু অনেক বিশেষজ্ঞরাই মনে করতেন এরকম কোনো টেকনোলজি তখনকার সময়ে পৃথিবীর কোনো দেশের কাছেই ছিল না। যাই হোক, তো এই ফ্লাইং অবজেক্টটার কথা শুনে পুলিশ সার্জিওর কথাগুলো পুরোপুরি ফেলে দিতে পারল না। তাই সার্জিওর কথার সত্যতা যাচাই করার জন্য পুলিশ সার্জিওকে নিয়ে যায় ক্রিফ শহরের একজন বিশিষ্ট সাইকোলজিস্ট ডক্টর পাভলো কুর্তিবোরের কাছে। ডক্টর পাভলো বেশ কয়েক ঘন্টা ধরে সার্জিওর সাথে কথা বলেন এবং সাথে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করেন। তারপর পুলিশকে জানান সার্জিওর মধ্যে কোনো রকম মানসিক সমস্যার কোনো চিহ্ন মাত্র নেই। সে সম্পূর্ণভাবে সুস্থ এবং সে যা বলছে সেটা সত্যি। এবং তখনই প্রথমবারের মতো পুলিশের মাথায় এলো, তাহলে কি সার্জিও সত্যি সত্যিই টাইম ট্রাভেল করে 2006 সালে চলে এসছে? কিন্তু এখনো পর্যন্ত যা পাওয়া গেছে এটা তো কিছুই না। আসল রহস্য তখনও বাকি। এবার পুলিশের হাতে সার্জিওর কথা সত্যতা যাচাই করার কেবল একটা মাত্র উপায়ই বাকি ছিল, আর সেটা হচ্ছে তার গলায় ঝোলানো সেই অ্যান্টিক ক্যামেরা। ক্যামেরাটা ছিল 50-এর দশকের তৈরি একটা পুরনো মডেল। আর এই ক্যামেরায় যে রিল ব্যবহার হতো সেটার নাম ছিল সেভেমা ফিল্ম। এবার এই সেভেমা ফিল্মের একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে। 1970 সালের পর ওই কোম্পানি এই রিল বানানো সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় এবং এই রিলের ম্যাক্সিমাম লাইফ স্প্যান ছিল মাত্র 8 থেকে 10 বছর। কিন্তু সার্জিওর ক্যামেরায় যে রিলটা পাওয়া গেছে সেটা একদম নতুনের মতো। অথচ 2006 সালে এরকম পারফেক্ট নতুন কন্ডিশনে একটা সেভেমা রিল পাওয়া কোনোদিনই সম্ভব নয়। তো এটা ছিল প্রথম বিষয়। তারপর যেটা হলো সেটা আরো ইন্টারেস্টিং। পুলিশ সেই রিল থেকে ছবি বের করে আনে এবং সেই ছবিগুলো দেখে পুলিশও রীতিমতো থ হয়ে যায়। ছবিতে ছিল 1950 সালের ক্রিফ শহর, পুরনো রাস্তা, পুরনো বিল্ডিং, আর তার মাঝে একটা ছবি ছিল একজন তরুণীর, সার্জিওর ফিয়ান্সে ভ্যালেন্টিনা। এবং ওই রিলের একদম লাস্টের ছবিটায় দেখা যায় আকাশে উড়ে যাওয়া সেই অদ্ভুত জিনিসটা, যেটার কথা সার্জিও আগে বলেছিল। এবার এখান থেকে ক্রিফ পুলিশও এটাকে ইউএফও ভাবতে শুরু করে এবং সার্জিওর কথার উপর ভিত্তি করে 1958 সালের ক্রিফ শহরের পুরনো ডকুমেন্ট খুঁজে বার করে এবং সেই সব পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতেই পুলিশের হাতে আসে একটা মিসিং কমপ্লেন। ভ্যালেন্টিনা নামের এক মহিলা 1958 সালে তার স্বামীর নিখোঁজ হওয়ার একটা অভিযোগ করেছিলেন, কিন্তু তখন আর কোনো খোঁজ না পাওয়ায় 1960 সালের দিকে কেসটা বন্ধ হয়ে যায় এবং কোইন্সিডেন্টলি সেদিনও তারিখটা ছিল 10 এপ্রিল। আর ভ্যালেন্টিনার হাজব্যান্ডের নাম সার্জিও পোনোমারেনকো। এরপরে আর পুলিশ কিছুতেই বসে থাকতে পারল না, সাথে সাথে পেটে গামছা বেঁধে খুঁজতে শুরু করলো ভ্যালেন্টিনাকে। এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের হাতে এসে পড়ল একটা ঠিকানা।
কিন্তু পুলিশ যখন সেই ঠিকানায় পৌঁছায় তখন দরজা খুলে বেরিয়ে আসেন এক ৭০ বছরের বৃদ্ধা। ওনার নাম ভ্যালেন্টিনা। এরপর পুলিশ সার্জিওর কথা কিছু না বলেই ভ্যালেন্টিনাকেও জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সেই জিজ্ঞাসাবাদে ভ্যালেন্টিনা জানায় ১৯৫৮ সালের এক দুপুরে হঠাৎ করেই তার হাজব্যান্ড সার্জিও কোথাও চলে যায়। এবার তখন প্রথম দিকে কেউ অতটা চিন্তা করেনি, কারণ ফটো তোলার নেশায় সার্জিও মাঝে মাঝে এদিক ওদিক চলে যেত। কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পরেও যখন সার্জিও ফিরে এলো না, তখন ভ্যালেন্টিনা পুলিশের কাছে গিয়ে মিসিং কমপ্লেন করেন। তারপর মাসের পর মাস খোঁজ চলেছিল তখন, কিন্তু সার্জিওর কোনো হদিশ পাওয়া যায়নি। এবার এই সব কিছু শুনে পুলিশের মাথায় এমনিতেই ঘুরে গেছে। তার উপর এরপর ভ্যালেন্টিনা যেটা বলল সেটা শুনে পুলিশ আরো ভ্যাবাচেকা খেয়ে যায়। ভ্যালেন্টিনা বলে সার্জিও হারিয়ে যাওয়ার প্রায় ৬ মাস পর ভ্যালেন্টিনার কাছে একটা চিঠি আসে, সার্জিওর নিজের হাতে লেখা চিঠি। আর সেই চিঠিতে লেখা ছিল, আমি ২০৫০ সালে চলে এসেছি, বিশেষ কিছু কারণে আমি এখানে আটকে পড়েছি, চেষ্টা করব তাড়াতাড়ি ফেরার, ইতি সার্জিও। চিঠির সাথে একটা ছবিও ছিল। ছবিতে সার্জিও ক্রিফ শহরের একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু যে বিল্ডিংগুলো তার পেছনে দেখা যাচ্ছে সেগুলো মোটেই ১৯৫৮ সালের কোনো বিল্ডিং নয়। সেগুলো অনেক বেশি আধুনিক, অনেক বেশি চকচকে। আর ছবিতে সার্জিওর মুখে হালকা বয়সের ছাপও স্পষ্ট। ভ্যালেন্টিনার সাথে কথা শেষ হওয়ার পর পুলিশ সাথে সাথে ছুটে যায় সার্জিওর কাছে। পুলিশের মাথায় তখন অনেক প্রশ্ন। সার্জিও যদি সত্যি ২০৫০-এ চলে গিয়ে থাকে, তাহলে সে ২০০৬ সালে এখন কি করছে? আর ভ্যালেন্টিনাকে নিজের হাতে চিঠি লিখে সেটা পাঠালোই বা কিভাবে? এরকম আরো অনেক প্রশ্ন নিয়ে পুলিশ ছুটে যায় সার্জিওর কাছে। কিন্তু পুলিশ সার্জিওর কাছে পৌঁছানোর আগেই পুলিশ কাস্টাডি থেকে গায়েব হয়ে যায় সার্জিও। তালাবন্ধ পুলিশ লকআপ থেকে সে কিভাবে বেরোলো, কোথায় গেল, তার কোনো চিহ্ন নেই, কোনো সাক্ষীও নেই। যেন হঠাৎ করে বাতাস থেকে এসে আবার বাতাসেই মিলিয়ে গেল সার্জিও। কিন্তু এবার সে শুধু একজন সাধারণ ফটোগ্রাফার রইল না, সে তখন ইতিহাসের হাতে গোনা কয়েকজন টাইম ট্রাভেলারের মধ্যে একজন। আর এই খবরটা বাইরে আসা মাত্রই আগুনের মতো ছড়িয়ে পড়ল চারপাশে। নিউজ চ্যানেল থেকে শুরু করে খবরের কাগজ, বিজ্ঞান মহল থেকে সাধারণ মানুষ, সবার মুখে মুখে তখন শুধু একটাই ঘটনা। কেউ বলে সার্জিও সত্যিই টাইম ট্রাভেল করেছিল, আবার কেউ কেউ বলে সার্জিও আসলে একজন এলিয়েন। আবার কোথাও কোথাও সেই আকাশে উড়তে দেখা ওই অদ্ভুত বস্তুটার সাথে জুড়ে নানান রকম কথাবার্তা শুরু হয়। আর এখান থেকেই জন্ম নেয় বেশ কিছু কনস্পিরেসি থিওরি। সার্জিওর এই ঘটনার পর থেকে মানুষের মনে সব থেকে বেশি যে প্রশ্নটা ঘুরছিল সেটা হচ্ছে, সার্জিও কি সত্যিই টাইম ট্রাভেল করেছিল? আর যদি করেও থাকে সেটা কিভাবে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমাদের সামনে আসে সেই ইউএফওর কথা। যারা যারা ১৯৫৫ থেকে ১৯৬০ সালের মধ্যে ইউক্রেনের আকাশে ওই অদ্ভুত জিনিসটা দেখেছিল, তারা সবাই একটাই কথা বলেছিল, জিনিসটার গতি ছিল অবিশ্বাস্য। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বস্তুটা চোখের সামনে থেকে উধাও হয়ে যেত। মাঝে মাঝে এতটাই দ্রুত চলতো যে খালি চোখে দেখাই যেত না। আর এই একটা জিনিসই প্রমাণ করেছিল যে এই টেকনোলজি পৃথিবীর কোনো দেশের পক্ষে তৈরি করা সম্ভব নয়, অন্তত ওই সময়ে দাঁড়িয়ে তো নয়। আর এখানেই ঢুকে পড়ে আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইন ১৯০৫ সালে বলেছিলেন, সময় কোনো বাধা ধরা জিনিস নয়, তুমি যত দ্রুত গতিতে ছুটবে সময় তোমার কাছে তত স্লো হয়ে যাবে। যদি কেউ বা কোনো বস্তু আলোর গতির কাছাকাছি স্পিডে ট্রাভেল করতে পারে, তাহলে সে আক্ষরিক অর্থেই সময়ের পেছনে বা আগে চলে যেতে পারবে। এবং এটা শুধু একটা থিওরি নয়, এটা প্রমাণও হয়েছিল। ১৯৭১ সালে হ্যাফেল কিটিং এক্সপেরিমেন্টে দুটো অ্যাটমিক ক্লক নেওয়া হয়েছিল। একটা রাখা হয়েছিল মাটিতে এবং আরেকটা ঘড়িকে হাই স্পিডে প্লেনে করে ঘুরিয়ে আনা হয়েছিল। এবং ফিরে আসার পর দেখা গেছে প্লেনের ঘড়িটার সময় মাটির ঘড়িটার থেকে কয়েক মিলি সেকেন্ড পিছিয়ে গেছে। কিন্তু ওই কয়েক মিলি সেকেন্ডই এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে গতি আর সময়ের মধ্যে একটা সরাসরি সম্পর্ক আছে। আর ঠিক এই থিওরিটার উপর ভিত্তি করেই একদল মানুষ দাবি করে সার্জিও যে বস্তুটির ছবি তুলেছিল সেটা আসলে একটা ইউএফও। আর সেদিন দুপুরবেলা সার্জিও যখন ওই ইউএফওর ছবি তুলতে যায়, সেই মুহূর্তে ওই ইউএফওর অবিশ্বাস্য গতির প্রভাবে সার্জিও নিজেও একটা টাইম লুপে আটকে পড়েছে।
আর তারপর একবার 2006 আর একবার 2050 সে নিজেই বুঝতে পারছে না সে কখন কোথায় আছে। আর যখন পুলিশের কাছে এই সত্যিটা বেরিয়ে আসতে চলেছিল, ঠিক তার আগেই সার্জিও গায়েব হয়ে গেল। অনেকের মতে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং সার্জিওকে সরিয়ে দেওয়া হয়েছে। কেউ বা কারা এটা চায় না যে এই টাইম ট্রাভেলের বিষয়টা সাধারণ মানুষের সামনে আসুক। তাই অনেকের ধারণা তারাই হয়তো সার্জিওকে অন্য কোথাও সরিয়ে নিয়ে চলে গেছে। কে বলতে পারে, হয়তো তখনই সার্জিও 2050-এ চলে যায়, আর সেখানে গিয়ে সে বুঝতে পারে সে এখন ফিরতে পারবে না, এবং তারপরেই সে ভ্যালেন্টিনাকে ওই চিঠিটা লেখে। হতেই পারে। আর এই টাইম ট্রাভেলের লিস্টে সার্জিও শুধু একা নয়। 1954 সালে টোকিওর হানেডা এয়ারপোর্টে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। এক ব্যক্তি এয়ারপোর্টে এসে এমন একটা দেশের টিকিট চাইলেন যে দেশটা পৃথিবীর মানচিত্রে কোথাও নেই, কিন্তু লোকটা বলছে সে টাউরেড নামের একটা দেশের বাসিন্দা। সে দেশটা ফ্রান্স আর স্পেনের মাঝখানে কোথাও একটা অবস্থিত, কিন্তু সেই জায়গায় এখন আছে অ্যান্ডোরা নামের একটা ছোট্ট দেশ। টাউরেড বলে পৃথিবীর মানচিত্রে কোনো দেশই নেই, অথচ লোকটা ওই টাউরেড দেশের নাগরিক হিসেবে নিজের কাগজপত্রও দেখিয়েছিল। কিন্তু কোইন্সিডেন্টলি তাকেও জিজ্ঞাসাবাদ করার আগেই সেও গায়েব হয়ে যায়। এবং আমি দেখেছি আজ পর্যন্ত যতগুলো টাইম ট্রাভেলের ঘটনা ডকুমেন্টেড আছে, তাদের সব কটার মধ্যে একটাই মিল, আচমকা গায়েব হয়ে যাওয়া। কিন্তু কিভাবে গায়েব হয়, কোথায় যায়, কি করে, সেসব কেউ জানে না। যাই হোক, তো এই ঘটনার বেশ কয়েক বছর পর পুলিশ জানায় এটা নাকি একটা স্ক্রিপ্ট টেস্ট ছিল, যেটা ইউক্রেনের একটা ডকুমেন্টারি শো দ্য এলিয়েনের জন্য লেখা হয়েছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে ওই টিভি শোটা রিলিজ হয়েছিল 2012 সালে, মানে ওই ঘটনার এক্স্যাক্টলি 6 বছর পর। এবার যে কোনো শো মেকার্স নিশ্চয়ই এটা চাইবেন না যে তাদের শো রিলিজ হবার আগেই গোটা দুনিয়া জেনে যাক। তো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ধামাচাপা দেওয়া ছাড়া আর কিছু নয়। আসলে এরকম অনেক কিছুই আছে যা সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়। পৃথিবীতে এরকম অনেক ঘটনাই আছে যেগুলোর ব্যাখ্যা না সেভাবে সায়েন্স দিতে পেরেছে, না সরকার। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিও নিয়ে আপনার কি মতামত, এই টাইম ট্রাভেল বিষয়টা নিয়ে আপনার কি মতামত, সেটাও কমেন্ট করে জানাবেন। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, কারণ আমরা আবার নতুন করে এই চ্যানেলটা স্টার্ট করছি। তো ভিডিওতে যদি একটু বেশি এঙ্গেজমেন্ট হয় চ্যানেলের জন্য সেটা খুব ভালো হবে। যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, লাভ ইউ।